হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশন ফে রাজীব ইউটিউব চ্যানেলে। দেখো, আমরা কিন্তু প্রিভিয়াস যে ক্লাস রয়েছে ক্লাস নাম্বার 13, সেখানে কিন্তু আমরা কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত লাস্ট করেছিলাম। ঠিক আছে, ক্লাসটা একটু সমস্যার জন্য আমি ক্লাসটা অফ করে দিয়েছিলাম। তো দেখো, আজকে কিন্তু নেক্সট যে আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 6 থেকে কিন্তু আজকে ডিসকাশনটা শুরু হতে চলেছে। এবং তোমরা কিন্তু দেখেছো পিডিএফটা কিন্তু আমি শেয়ার করিনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কারণ আমাদের কিন্তু সমস্ত কোশ্চেনগুলো আমি সেই আগের ক্লাসে করাতে পারিনি। ঠিক আছে, তাই কিন্তু আজকের ক্লাসটা শেষ হওয়ার পর আমি কিন্তু তোমাদের কাছে পিডিএফটা শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা কিন্তু জয়েন থাকবে, সেখানে কিন্তু সমস্ত পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, আজকে যে আমাদের রয়েছে ক্লাস নাম্বার 14, সেখানে কিন্তু আমরা কোশ্চেন নাম্বার 6 থেকে ডিসকাস করব। ঠিক আছে, আমরা কিন্তু আগের ক্লাসে কোশ্চেন নাম্বার 5 লাস্ট করেছিলাম, তাই কিন্তু আজকে আমরা কোশ্চেন নাম্বার 6 থেকে স্টার্ট করতে চলেছি আজকে ক্লাসটি। তো এখানটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 6, বলেছে দ্য অথার অফ ক্রিসমাস ক্যারল। ঠিক আছে, দেখো তাহলে দেখো আমাদের কিন্তু ক্রিসমাস ক্যারল রয়েছে, এটা কে লিখেছে, এটা কিন্তু কোশ্চেন আমাদের বলেছে এখানটাতে। ওকে, তো দেখো অপশন বলেছে থমাস হার্ডি, চার্লস ডিকেন্স, এলিজাবেথ গ্যাস্কেল নাকি ইমিলি বন্টে। ওকে, তো দেখো এখানে চারটা অপশন রয়েছে আমাদের। তো আমাদের মনে রাখতে হবে যে এ রয়েছে আমাদের ক্রিসমাস ক্যারল, যে ইজ আ নোভেল বাই চার্লস ডিকেন্স। ওকে, তাহলে মনে রাখতে হবে এখানে কারেক্ট আসছে কিন্তু রয়েছে আমাদের অপশন নাম্বার বি, যেখানে দেখতে পাচ্ছ তোমরা রয়েছে চার্লস ডিকেন্স। তো আমাদের মনে রাখতে হবে ক্রিসমাস ক্যারল এটা কিন্তু চার্লস ডিকেন্সের লেখা একটা নোবেল রয়েছে। ওকে, আরেকটা কয়েকটা বিষয় তোমরা এখানে জেনে রাখতে পারো, যে ফার্স্ট পাবলিশড ইন লন্ডন বাই চ্যাপম্যান অ্যান্ড হল ইন 1843 অ্যান্ড ইলাস্ট্রেটেড বাই জন লিচ। এটুকু বিষয় তোমরা এখান থেকে মনে রাখতে পারবে। তো দেখো, আমি এখানে ছোটো করে বিষয়গুলো লিখে দিয়েছি, যে আমাদের মনে রাখতে হবে যে 1843 সালে চ্যাপম্যান এবং হলের দ্বারা লন্ডনে প্রকাশিত হয়েছিল এই আমাদের নোবেলটা আর ক্রিসমাস ক্যারল। এবং আরেকটি বিষয়, জন লিচ কিন্তু এর যে আমাদের চিত্রিত করা যে ইলাস্ট্রেটেড যে কাজটা হয়ে থাকে নোবেলে, সেটা কিন্তু করেছিল। তাহলে ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে আশা করি কোশ্চেন নাম্বার 60। চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখিনি। তো দেখো, এরপর রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টা বলেছে আমাদের এখানে যে স্টাডিজ ইন দ্য হিস্ট্রি অফ রেনেসাস ইজ আ ওয়ার্ক বাই। ওকে, যে রেনেসাসের ইতিহাসের অধ্যয়ন, এটা এই যে একটা ওয়ার্ক রয়েছে, সেটা কিন্তু কার লেখা। অপশন দেখো বলেছে ওয়াল্টার প্যাটার। ওকে, যে ওয়াল্টার প্যাটার রয়েছে আমাদের, থমাস ক্লাইল বলেছে, জন রাস্কিন নাকি ম্যাথিউ আর্নল্ড। তো দেখো আমাদের যে বলেছে এখানে স্টাডিজ ইন দ্য হিস্ট্রি অফ রেনেসাস, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে ওয়াল্টার প্যাটারের লেখা রয়েছে আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অপশন করতে হবে, এখানে অ্যান্সার করতে হবে অপশন নাম্বার এ, যেখানে রয়েছে ওয়াল্টার প্যাটার। তো এখানটাতে তোমরা মনে রাখতে পারবে যে ওয়াল্টার প্যাটার কিন্তু 1873-তে আমাদের যে রয়েছে স্টাডিজ ইন দ্য হিস্ট্রি অফ রেনেসাস, এটা কিন্তু লিখেছিল। তাহলে বোঝা গেল কোশ্চেন নাম্বার 7। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো, এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ। ঠিক আছে, দেখো একটা লাইন রয়েছে আমাদের এখানে, বলেছে পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ ইজ সেইড বাই। ঠিক আছে, এই যে কথাটা যে আমাদের রয়েছে পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ, এটা মূলত কে বলেছে। ঠিক আছে, দেখো অপশন বলেছে থমাস ক্লাইল, ম্যাথিউ আর্নল্ড, ওয়াল্টার প্যাটার নাকি অস্কার ওয়াইল্ড। ওকে, তো খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে এখানে আমাদের। তো এখানটাতে আমাদের মনে রাখতে হবে, এই যে আমাদের লাইনটা দেখলাম এখানটাতে আমরা, যে পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ, এটা যে আমাদের বলেছে, তোমরা এখানে মনে রাখবে যে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সারটা করতে হবে এখানটাতে, যে আমাদের কোশ্চেন নাম্বার 8-এর সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে ম্যাথিউ আর্নল্ড। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার করে দেবো অপশন নাম্বার বি, যেখানে হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। তো এখানটাতে দেখো আমরা কিন্তু ডিসকাস করেছিলাম ভিক্টোরিয়ান এজে, যে ম্যাথিউ আর্নল্ড যে রয়েছে সেটা কিন্তু 1822 থেকে 1888 এই যে টাইম রয়েছে, এই টাইমের মধ্যে কিন্তু আমাদের যে অর্থ রয়েছে ম্যাথিউ আর্নল্ড সে কিন্তু বিলং করছে। ওকে, তো এইখানটাতে কয়েকটা পয়েন্ট তোমার মনে রাখো, যে এখানে দেখো আমি লিখে দেবো প্রত্যেকটা বিষয়, যে বলেছে হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড ক্রিটিক ডিউরিং দ্য ভিক্টোরিয়ান এরা। ওকে, আমাদের যে ভিক্টোরিয়ান এরাটা রয়েছে 1837 থেকে 1901, এই যে লং একটা পিরিয়ড, সে সময়ের মধ্যে থেকে কিন্তু আমাদের পোয়েটটা কিন্তু বিলং করছে। ওকে, এবং দেখো বলেছে হি ইন্ট্রোডিউস দ্য টার্ম ক্রিটিসিজম অফ লাইফ। এই যে রয়েছে আমাদের ক্রিটিসিজম অফ লাইফ, এটা কিন্তু একটা টার্ম রয়েছে ইন হিজ এসে দ্য স্টাডি অফ পোয়েট্রি, তার যেটা এসে আছে দ্য স্টাডি অফ পোয়েট্রি, সেখানে কিন্তু এই টার্মটা সে ইউজ করেছিল। ওকে, 1888, সেটা কিন্তু 1888 লেখা রয়েছে আমাদের। তাহলে বোঝা গেল কোশ্চেন নাম্বার 8টা আমরা কিন্তু কারেক্ট আনসার করে দিয়েছি এখানে ম্যাথিউ আর্নল্ড, অপশন নাম্বার বি। ওকে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আরেকটা বিষয়, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। দেখো, এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 9 আমাদের বলেছে এখানে যে এলিজাবেথ ব্যারেট
মোস্ট ফেমাস ওয়ার্ক হুইচ ইজ আ লং ব্লাঙ্ক ভার্স নোবেল ইজ। ওকে, দেখো এলিজাবেথ ব্যারেটের সবচেয়ে বিখ্যাত যেটা ব্লাঙ্ক ভার্স নোবেল রয়েছে সেটা কোনটা আছে? দেখো অপশন বলেছে দ্য ব্যাটেল অফ ম্যারাথন, এ ড্রামা অফ এক্সাইল, তারপরে দেখো বলেছে অরোরা লি, ঠিক আছে, নাকি অল অফ দিস, নাকি সবগুলি রয়েছে। তো এখানটায় দেখো আমাদের মনে রাখতে হবে আমাদের রয়েছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ঠিক আছে, তার কিন্তু পুরো নামটা রয়েছে, তোমাদের মনে রাখতে হবে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং আমাদের কিন্তু রাইটার আছে। তো এইখানটাতে আমাদের মনে রাখতে হবে যে ইন 1851 অ্যান্ড ইন 1855 দ্য কাপল ভিজিটেড লন্ডন। সে সময় কিন্তু এই সময়টা বললাম 1851 থেকে 1855, এই দুটো সময় কিন্তু কাপল লন্ডনে গিয়েছিল। এবং ডিউরিং দ্য সেকেন্ড ভিজিট, যখন তারা সেকেন্ড টাইম গিয়েছিল, ঠিক আছে, বেসিক্যালি 1855 সে সময় কিন্তু বলা হচ্ছে সেকেন্ড টাইম, সে সময় কিন্তু ব্রাউনিং তার যে নোবেল রয়েছে যেটা সব থেকে বলা হয়ে থাকে যে অ্যাম্বিশিয়াস ওয়ার্ক যেটা রয়েছে আমাদের এখানটাতে মনে রাখতে হবে যে অরোরা লি বা লি, এটা কিন্তু তার থেকে সব অ্যাম্বিশিয়াস যে ওয়ার্কটা আছে সেখানটা কিন্তু সব থেকে যেটা 1857 মূলত লেখা, ঠিক আছে, অরোরা লি যেটা কিন্তু 1857 লেখা, আর লং ব্লাঙ্ক ভার্স পোয়েম টেলিং দ্য কমপ্লিকেটেড অ্যান্ড আমাদের বলতে পারি যে মিলোড্রামাটিক লাভ স্টোরি অফ আ ইয়ং গার্ল অ্যান্ড মিসগাইডেড ফিলান্থ্রোপিস্ট। এই যে একটা রয়েছে যে অল্প বয়সী মেয়ে এবং একজন কি বলবো যে পরোপকারী একটা মিসগাইড, যেটা বলেছে আমাদের বিপদগামী একজন বলতে পারি, তাদের মধ্যে একটা সমুদ্র একটা গল্প, সেটাই মূলত নিয়ে কিন্তু নোবেলটা রয়েছে। এটা কিন্তু অরোরা লি, যেটা আমাদের রয়েছে এলিজাবেথ ব্যারেটের লেখা একজন বলতে পারি যে অ্যাম্বিশিয়াস ওয়ার্ক, এবং যেটা কিন্তু লং রয়েছে আমাদের লং ব্লাঙ্ক ভার্স পোয়েম। ওকে, তাহলে এটা কিন্তু রয়েছে আমাদের মূলত এখানটাতে কোশ্চেন নাম্বার 9 কারেক্ট আনসার করতে হবে যে অরোরা লি, যেটা কিন্তু 1857 মূলত লেখা রয়েছে। তাহলে ক্লিয়ার করতে পেরেছি কোশ্চেন নাম্বার 9টি। চলো নেক্সট চলে আসি আমরা। দেখো এরপর আমাদের রয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10টি বলেছে যেখানে আলফ্রেড লর্ড টেনিসন চিফলি লিরিক্যাল ওয়াজ পাবলিশড ইন। ওকে, তো এখানটায় দেখো আমাদের রয়েছে আলফ্রেড লর্ড টেনিসনের লেখা চিফলি লিরিক্যাল, সেটা কোন সময় মূলত প্রকাশিত হয়েছিল? দেখো অপশন বলেছে 1832, 1841, 1830 নাকি 1850। ওকে, তো এখানটায় দেখো আমাদের মনে রাখতে হবে যে আলফ্রেড লর্ড টেনিসনের যে রয়েছে চিফলি লিরিক্যাল, এই যে আমাদের রয়েছে চিফলি, এটা কিন্তু মূলত যে সময় প্রকাশিত হয়েছে সেটা কিন্তু ডেটটা রয়েছে 1830। ওকে, তাহলে কারেক্ট আনসার রয়েছে এখানে অপশন নাম্বার সি 1830। আরেকটা তোমরা মান্থটা মনে রাখতে পারো, যেটা কিন্তু জুন মাসে কিন্তু মূলত প্রকাশিত হয়েছিল, জুন মাসের 1830-তে। ওকে, চলো নেক্সট চলে আসি আমরা। দেখো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার রয়েছে 11, বলেছে অ্যামং দ্য ফলোয়িং ভিক্টোরিয়ান পোয়েট হু ইজ কনসিডার্ড দ্য মাস্টার অফ ড্রামাটিক মনোলগ। ওকে, যে বলেছে দেখো নিম্নলিখিত ভিক্টোরিয়ান কবিদের মধ্যে কাকে মূলত বলা হয়ে থাকে মাস্টার অফ ড্রামাটিক মনোলগ? দেখো অপশন বলেছে টেনিসন্স, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড, নাকি আরেকটা অপশন বলছে আমাদের ডি নাম্বার সুইনবার্ন। ওকে, তাহলে কোনটা কারেক্ট আনসার হবে? এখানে দেখো যে কাকে আমাদের বলা হয়ে থাকে, এখানে দেখো সবাই কিন্তু আমাদের ভিক্টোরিয়ান পোয়েট রয়েছে। ওকে, তাহলে কাকে মূলত বলা হয়ে থাকে যে দ্য মাস্টার অফ ড্রামাটিক মনোলগ? না, খুব সুন্দর কিন্তু কোশ্চেনটা এখানে সেট করা রয়েছে। তো এখানটা দেখো আমাদের মনে রাখতে হবে যে মাস্টার অফ ড্রামাটিক মনোলগ যাকে বলা হয়ে থাকে সে কিন্তু রয়েছে আমাদের পোয়েট রবার্ট ব্রাউনিং। ওকে, তাহলে রবার্ট ব্রাউনিং কিন্তু এখানে কারেক্ট আনসার করতে হবে, আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের মনে রাখতে হবে রবার্ট ব্রাউনিং হ্যাজ বিন কনসিডার্ড দ্য মাস্টার অফ ড্রামাটিক মনোলগ। তাহলে কারেক্ট আনসার আমরা এখানে করে দিয়েছি অপশন নাম্বার বি রবার্ট ব্রাউনিং। আর একটা ছোট্ট কয়েকটা বিষয় তোমরা মনে রাখো এখানটাতে, যে আমরা প্রিভিয়াস ক্লাসগুলো ডিসকাস করেছিলাম যে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড রিপ্রেজেন্টেড যখন বলা থাকবে বা রিপ্রেজেন্টেটিভ বলা হতে পারে, সেটা কিন্তু রয়েছে আমাদের টেনিসন। ওকে, টেনিসন কিন্তু আমাদের রয়েছে রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এরা বা ভিক্টোরিয়ান এজ বলতে পারি, যে তার কিন্তু যে লেখা রয়েছে আলফ্রেড লর্ড টেনিসনের যেটা রয়েছে আমাদের ইউলিসিস, যেটা কিন্তু 1842-তে পাবলিশ হয়েছে, সেটা কিন্তু যেটা বলা হয়ে থাকে যে ফার্স্ট ট্রু ড্রামাটিক মনোলগ। ঠিক আছে, আলফ্রেড টেনিসনের যে আমাদের ইউলিসিস রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো এটা কিন্তু তোমার একটা এক্সট্রা কিছু এডিশনাল ইনফরমেশন তোমরা এখানে জানতে পারো। হলো, আই হোপ তোমাদের কাছে কোশ্চেন নাম্বার 11টা ক্লিয়ার করতে পেরেছি। চলো পরবর্তী চলে আসি আমরা। দেখো এরপর রয়েছে আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 12, বলেছে ডেভিড কপারফিল্ড ইজ এন ড্যাশ নোবেল। ওকে, তো দেখো ডেভিড কপারফিল্ড এটা আমাদের একটা নোবেল আছে, সেটা কোন সময় থেকে মূলত বিলং করছে? দেখো বলেছে ভিক্টোরিয়ান নোবেল নাকি এটা, এলিজাবেথের নোবেল, রোমান্টিক নোবেল নাকি মডার্ন নোবেল? দেখো খুব সুন্দর কোশ্চেন রয়েছে এখানটাতে। তো আমাদের এখানটাতে মনে রাখতে হয় ফার্স্ট অফ অল দেখো আমাদের রয়েছে বলেছে এখানে ডেভিড কপারফিল্ড। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ইজ দ্য 8th নোবেল বাই চার্লস ডিকেন্স। ঠিক আছে, চার্লস ডিকেন্সের কিন্তু লেখা আমাদের এই নোবেলটা আছে ডেভিড কপারফিল্ড, যেটা কিন্তু আমাদের ডিকেন্সের
8 নম্বর নোভেল। তাহলে দেখো আমাদের কিন্তু জানি যে চার্লস ডিকেন্স কিন্তু ভিক্টোরিয়ান এজ থেকে বিলং করছে। তাহলে আমাদের কারেক্ট আনসার করতে হবে এখানে ভিক্টোরিয়ান নোবেল, বিকজ চার্লস ডিকেন্স যে লিখেছে আমাদের ডেভিড কপারফিল্ড, সেটা কিন্তু মূলত আমাদের ভিক্টোরিয়ান এজের কিন্তু রাইটার রয়েছে চার্লস ডিকেন্স, তার কিন্তু লেখা। এবং আরেকটা বিষয় যে দিস নোভেল ইজ কনসিডার্ড দ্য বেস্ট নোভেলিস্ট ইন দ্য ভিক্টোরিয়ান আমাদের পিরিয়ড। এবং এই যে নোবেলটা সেটা কিন্তু আমাদের বেস্ট যে নোভেলিস্ট আছে চার্লস ডিকেন্স, তার কিন্তু উল্লেখযোগ্য একটা উপন্যাস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ওকে, এটা কিন্তু রয়েছে আমাদের এখানটাতে মূল একটা বিষয়। চলো পরবর্তী চলে আসি। দেখো এরপর 30 নম্বর কোশ্চেন বলেছে যে লন্ডন টাউন ইজ ফাউন্ড আ লিভিং বিং ইন দ্য ওয়ার্ক অফ। ওকে, যে লন্ডন শহরে যে আমাদের লিভিং বিং আছে সেটা কোথায় পাওয়া যায় আর কি, এই যে ওয়ার্কটা বলেছে সেটা কার লেখা। দেখো অপশন বলেছে থমাস হার্ডি, চার্লস ডিকেন্স, D.H. লরেন্স, নাকি নো ওয়ান, নাকি কেউই নয়। তো এখানটা দেখো আমাদের মনে রাখতে হবে যে কোশ্চেন নাম্বার 13 যেটা বলেছে যে লন্ডন টাউন ইজ ফাউন্ড, এটা কিন্তু আমাদের করতে হবে এখানে অ্যান্সারটা যে চার্লস ডিকেন্স। ঠিক আছে, চার্লস ডিকেন্সই কিন্তু করতে হবে। তো এখানটা দেখো ছোট্ট একটা বিষয় আমাদের একটু জেনে নিই আমরা এখানটাতে। দেখো আমরা কিন্তু দেখেছি যে চার্লস ডিকেন্সের বেশিরভাগ নোবেলগুলোতেই যে লন্ডন শহরকে ঘিরে তার কিন্তু সমস্ত লেখালেখিগুলো আছে। এবং তার মধ্যে একটা যেমন আমরা দেখেছিলাম যখন আমরা চার্লস ডিকেন্স সম্পর্কে ডিটেলস এক্সপ্লেন করেছিলাম আমাদের ক্লাসগুলোতে, সেখানে কিন্তু যে এ টেল অফ টু সিরিজ আছে, তোমরা আশা করি দেখেছো যে এ টেল অফ টু সিরিজ আছে, যেখানে তিনি লন্ডন এবং প্যারিসকে নিয়ে একটা ব্রিফলি ডিসকাশন করেছে। ঠিক আছে, এ টেল অফ টু সিরিজ আছে। এছাড়াও তার যে পিক উইথ পেপার্স আছে, অলিভার টুইস্ট আছে। তারপর আমরা আবার আগের কোশ্চেনটা দেখলাম যে ডেভিড কপারফিল্ড, ঠিক আছে, গ্রেট এক্সপেকটেশনস, এগুলো সবই কিন্তু চার্লস ডিকেন্সের কিছু লেখার নোভেলস আছে। এবং কোনো না কোনোভাবে এই নোভেলগুলোতে সে কিন্তু লন্ডন যে আমাদের রয়েছে সেই লন্ডন টাউনটাকে ঘিরেই কিন্তু তার সমস্ত সেটিংগুলো সে রাখার চেষ্টা করেছে। তাহলে বেশিরভাগ নোবেল তোমরা লক্ষ্য করবে যে লন্ডন টাউনটা কিন্তু মূলত চার্লস ডিকেন্সকেই কিন্তু বেশি ব্যবহার করেছে। তাহলে এখানটাতে আমাদের কারেক্ট আনসার করতে হবে অপশন নাম্বার বি, যেখানে রয়েছে চার্লস ডিকেন্স। ওকে, চলো নেক্সট চলে আসি আমরা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার আমাদের রয়েছে 14। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 14 আমাদের বলেছে এখানটাতে যে বলেছে হু রোড দ্য পোয়েম ইউলিসিস। দেখো ইউলিসিস পোয়েমটা মূলত কে লিখেছে আমরা কিন্তু কিছু সময় ডিসকাস আগেই করলাম। ওকে, দেখো বলেছে রবার্ট ব্রাউনিং, W.B. ইয়েটস, জর্জ এলিয়ট, নাকি আলফ্রেড টেনিসন। ওকে, দেখো খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে। তো আমাদের এখানটাতে মনে রাখতে হবে যে ইউলিসিস যে লিখেছে সে কিন্তু রয়েছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি আলফ্রেড টেনিসন। ওকে, তাহলে এখানে কারেক্ট আনসার করে দেবো অপশন নাম্বার ডি। তো তোমাদের মনে রাখতে হবে কিছু এডিশনাল ইনফরমেশন হিসেবে যে ইউলিসিস ইজ আ পোয়েম ইন ব্ল্যাঙ্ক ভার্স বাই দ্য ভিক্টোরিয়ান পোয়েট আলফ্রেড লর্ড টেনিসন। দেখো আমাদের কিন্তু আলফ্রেড লর্ড টেনিসন সে কিন্তু ভিক্টোরিয়ান পোয়েট রয়েছে 1809 থেকে 1892, এই সময়ের মধ্যে থেকে সে কিন্তু বিলং করছে। এবং এই যে পোয়েমটা আছে ইউলিসিস, এটা কিন্তু ব্ল্যাঙ্ক ভার্স কিন্তু একটা পোয়েম আছে এবং রিটেন ইন 1833। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে দেওয়া হয়েছে যে রিটেন ইন 1833 অ্যান্ড পাবলিশড ইন 1842, এবং সেটা কিন্তু 1842 তে কিন্তু পাবলিশ হয়েছিল ইন হিজ ওয়েল রিসিভড সেকেন্ড ভলিউম অফ পোয়েট্রি, যেটা কিন্তু তার 1842 সালে প্রকাশিত কবিতার দ্বিতীয় খণ্ডে কিন্তু মূলত এই আমাদের ইউলিসিস যে পোয়েমটা আছে আলফ্রেড টেনিসন লেখা সেটা কিন্তু পাবলিশ হয়েছিল। ওকে, চলো নেক্সট চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 15 এর পর। দেখো এরপর কোশ্চেন নাম্বার 15 বলেছে আমাদের এখানে যে দ্য ফ্যালকন ইজ এ কমেডি বাই। দেখো ফ্যালকন যে রয়েছে আমাদের সেটা মূলত কার লেখা, ঠিক আছে, একটা কমেডি প্লে আছে, সেটা কার লেখা। দেখো অপশন বলেছে ইমিলি ব্রন্টে, রবার্ট ব্রাউনিং, আলফ্রেড টেনিসন, নাকি জর্জ এলিয়ট। দেখো আমরা কিন্তু এই কোশ্চেনটা আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে সম্ভবত ডিসকাস করেছিলাম। ঠিক আছে, তোমরা যদি কেউ অ্যান্সারটা জেনে থাকো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে যে আমাদের ফ্যালকন ইজ আ কমেডি বাই, যেটা কমেডিটা কার লেখা আছে ফ্যালকনটা। ওকে, চলো আমরা তাহলে অ্যান্সারটা দেখি নিই আমরা এখান থেকে। যে আমাদের দেখো মনে রাখতে হবে এই যে রয়েছে ফ্যালকন, এটা কিন্তু আমাদের আলফ্রেড টেনিসনের কিন্তু লেখা আছে। তাহলে কারেন্ট আনসার করে দেবো এখানে অপশন নাম্বার সি, দ্য ফ্যালকন ইজ এ কমেডি বাই আলফ্রেড টেনিসন। ওকে, চলো নেক্সট চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 16-এ। দেখো এরপর আমাদের নেক্সট যেটা বলেছে কোশ্চেন নাম্বার 16 বলেছে দ্য পোয়েম দ্য প্যাট্রিয়ট। ওকে, দেখো একটা পোয়েম বলেছে দ্য প্যাট্রিয়ট ইজ রিটেন বাই, এটা কে লিখেছে। দেখো অপশন বলেছে আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড, জন ডান। ওকে, দেখো আমাদের কিন্তু মনে রাখতে হবে এই যে প্যাট্রিয়ট যেটা বলেছে আমাদের এখানটাতে, এই প্যাট্রিয়ট আমাদের কিন্তু মূলত যে লিখেছে সে কিন্তু রয়েছে আমাদের পোয়েম রবার্ট ব্রাউনিং। ওকে, দ্য পোয়েম প্যাট্রিয়ট ইজ রিটেন বাই রবার্ট ব্রাউনিং। দ্য প্যাট্রিয়ট ইজ আ ফেমাস ড্রামাটিক মনোলগ বাই ব্রাউনিং। ওকে, হোয়ার দ্য স্পিকার রিফ্লেক্টস অন দ্য বলতে পারি ফিকল নেচার অফ পাবলিক ওপিনিয়ন। ঠিক আছে, দেখো প্যাট্রিয়ট কিন্তু রবার্ট ব্রাউনিংয়ের একটা বিখ্যাত একটা বলতে পারি যে নাটকীয় মনোলগ, ঠিক আছে, ড্রামাটিক মনোলগ, যেখানে আমাদের স্পিকার বা বক্তা
মানে জনমতের মধ্যে একটা চঞ্চল প্রকৃতির কিন্তু একটা প্রতিফলন বা রিফ্লেক্স কিন্তু ঘটিয়েছিল। তাহলে এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে দ্য প্যাট্রিয়ট ইজ রিটেন বাই রবার্ট ব্রাউনিং। তাহলে ক্লিয়ার করতে পেরেছি আশা করি। কোশ্চেন নাম্বার 16। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর নেক্সট আমাদের কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 17 এবং 17 কিন্তু আজকের এই ক্লাসের লাস্ট কোশ্চেন আছে। তো এখানটা দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 17 আমাদের বলেছে হু রোট প্যাট্রিয়টিজম। দেখো প্যাট্রিয়টিজম মানে তোমরা প্রত্যেকেই আশা করি জানো যে দেশপ্রেম, ঠিক আছে, প্যাট্রিয়টিজম বলে থাকি আমরা। এটা মূলত কে লিখেছে? দেখো অপশন বলেছে উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর দেখো বলেছে আমাদের এখানটাতে যে ওয়াল্টার স্কট, রবার্ট ব্রাউনিং। চারটা অপশন বলেছে আমাদের এখানটাতে মূলত প্যাট্রিয়টিজমটা কে লিখেছে। তো এখানটাতে তোমাদের একটু অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আগে বলে দিই যে আমাদের যে বলেছে এখানে প্যাট্রিয়টিজম, এই প্যাট্রিয়টিজম লিখে কিন্তু মাল্টিপল অফ পিপল হ্যাভ রিটেন দ্য ওয়ার্কস টাইটেল নেম ইজ প্যাট্রিয়টিজম। ঠিক আছে, প্যাট্রিয়টিজম নিয়ে কিন্তু অনেকেই লেখালেখি করেছে। যেমন তার মধ্যে রয়েছে আমাদের এখানে যে অপশন দেখতে পাচ্ছ ওয়াল্টার স্কট, এখানে কিন্তু কারেক্ট আনসার করতে হবে অপশন নাম্বার সি, ওয়াল্টার স্কট আছে। ঠিক আছে, কারেক্ট আনসার এটা রয়েছে আমাদের। তার আরও রয়েছে যে ইউকিউ মিশিমা, ঠিক আছে, এ রয়েছে, এবং লিও টলস্টয়। এরা সবাই কিন্তু প্যাট্রিয়টিজম টাইটেল নামে কিছু না কিছু লেখালেখি করেছে। ওকে, তাহলে এটা কিন্তু মূলত আমাদের বিষয়টা রয়েছে। এবং এখানটাতে যদি বলে থাকি আমরা যে ওয়াল্টার স্কটের লেখা যে প্যাট্রিয়টিজম আছে তার মধ্যে সে কিন্তু মূলত ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লাভিং ওয়ানস কান্ট্রি। ঠিক আছে, দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য সোল অফ অ্যান আনপ্যাথেটিক্যাল পার্সন অফ ডেথ অ্যাজ ডেথ। ঠিক আছে, যে নিজের দেশকে ভালোবাসা, গুরুত্ব দিয়ে আলোচনা করা, এই সমস্তগুলো কিন্তু ওয়াল্টার স্কট, স্যার ওয়াল্টার স্কটের লেখা যে প্যাট্রিয়টিজম আছে তার মধ্যে কিন্তু সে ডিসকাস করেছে। এবং আরেকটা যদি বলে থাকি আমাদের যে বলেছিলাম আমরা যে ইউকিউ মিশিমা, তার যে লেখা আছে প্যাট্রিয়টিজম, সে কিন্তু একটা শর্ট স্টোরি লিখেছিল প্যাট্রিয়টিজম নিয়ে মূলত, যেটা কিন্তু অরিজিনাল টাইটেল যে রয়েছে যে এটা ইয়োকুকু। ঠিক আছে, এটা কিন্তু মিশিমা অলসো ডাইরেক্টেড 1966 ফিল্ম টাইটেল প্যাট্রিয়টিজম। সে কিন্তু পরিচালনা করেছিল একটা ফিল্ম যেটা কিন্তু 1966 কিন্তু লেখা রয়েছে। এটা কিন্তু রয়েছে আমাদের ইয়োকিও মিশিমার লেখা। এবং আরেকটা যে রয়েছে লিও টলস্টয়, সে কিন্তু প্যাট্রিয়টিজম অ্যান্ড গভর্নমেন্ট এই নামে কিন্তু একটা লেখা লিখেছিল। তাহলে এগুলো কিন্তু মূলত আমাদের বিষয় রয়েছে এই প্যাট্রিয়টিজম সম্পর্কে। ওকে, দেখো আই হোপ তোমাদের কাছে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ক্লাসটা শেষ হওয়ার পরে কিন্তু সেখানে আমি পিডিএফটা শেয়ার করে দেবো। তোমরা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে তোমাদের প্রিপারেশনটা ভালো করে করতে পারবে। আরেকটি বিষয়, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারো। আর যারা ভিডিওটা শেয়ার করে তা অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। ওকে, চলো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।